রাজধানীতে বন্ধ হয়নি তেল নিয়ে তেলেশমাতি, অনিয়মের অভিযোগে বাইকারদের বিরুদ্ধে তদারকিতে মাঠে নেমেছে প্রশাসন। জ্বালানি তেল চোরাচালান ও মজুত ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, তেলের দাম বৃদ্ধি ঠেকাতে পদক্ষেপ নেয়ার নির্দেশনা। বাংলাদেশে প্রাণবন্ত সংসদ দেখতে চান বিদেশি কূটনীতিকরা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে নতুন সংসদ, এমন প্রত্যাশা তাদের। দৌলতদিয়ার পদ্মা তীরে লেখা হলো আরও এক মহাকাব্যিক ইতিহাস। জীবন দিয়ে সন্তানকে বাঁচিয়ে গেলেন এক মা, গর্ভধারিণীকে হারিয়ে শূন্যতায় সন্তান। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। পর্যাপ্ত তেল আছে ট্যাঙ্কিতে, তারপরও রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে লাইনে দাঁড়াচ্ছেন অনেক মোটরসাইকেল চালক, দিচ্ছেন নানান অজুহাত। অন্যদিকে প্রাইভেট কারের চালকদের বেশিরভাগ বলছেন তেল পেতে দীর্ঘক্ষণ অপেক্ষার মতো বিড়ম্বনা হলেও গাড়ি একেবারে বন্ধ করে দিতে হয়নি। এদিকে বিশৃঙ্খলা ও অবৈধ মজুতদারি রোধে মাঠে তদারকিতে নেমেছে প্রশাসন। আমার ছিল, ওনাকে রিকোয়েস্ট করে আমি বেশি নিয়েছি। ফুলের একটু কম, ভুল দেখাচ্ছে, ওইটা ভুল দেখাচ্ছে, সঠিক দেখাচ্ছে না। বাসায় যে অনেকেই 5 লিটারের ডমে দিলে সেটা আবার দেখা যাচ্ছে আসতেছে অনেকে, এটা নিয়ে মানে আশ্চর্য হওয়ার কিছু নাই। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নেই দাবি করা হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতে বৈশ্বিক অস্থিরতার কারণে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কিনছেন অনেকে। রাজধানীর একটি রিফুয়েলিং স্টেশনে পর্যাপ্ত জ্বালানি থাকার পরও লাইনে দাঁড়িয়েছেন অনেক বাইকার। তেল থাকার পরও কেন আবার জ্বালানির লাইনে, এমন প্রশ্নে দিচ্ছেন নানা অজুহাত। এটা 1 সপ্তাহ চলবে আমার। কিন্তু আপনার তো ফুল লাগতো না, তারপরে ফুল করলে? না, ফুল করছি একটু গ্রামের বাড়িতে যাব এই কারণে। ওরাই দেখা যাচ্ছে না, এটা আপনার একটু কাজ করলে আবার একটু কমে যাবে আর কি। এটা আমার আনুমানিক আরো 1000 টাকা তেল ঢুকবে। কি মানে, আপনার তো তেল ফুল করাই আছে। আপনি ওটা দেখেন না, ভুল দেখছেন। 2 পাম্প থেকে ফুল করতে হবে আপনার, ফাটা রাইড করি তো মনে করেন যে কোনো একটা 300 কিলোর একটা রাস্তা পাড়ি দিলে পরে তো পাম্পেতে তেল লইতে পারবো না, আমরা বাসায় আসবো কি করে? পাঠাও কি 300 কিলো এক রোডে চালান? হয়। এমন চিত্র চোখে পড়ে পুরো রাজধানী জুড়েই। তবে এমন কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন কেউ কেউ। আমাদের এই ট্যাঙ্কিটা যেমন 15 লিটার, অনেকেই দেখা যাচ্ছে ওরকম ফুল করতে পারলেই সেটা দেখা যাচ্ছে অনেকেই ব্যবসা করতেছে, এরকম করতেই থাকে, হবে এটা। প্রাইভেট কারের চালকরা বলছেন দীর্ঘ লাইনের কারণে তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে বিড়ম্বনা। তবে সংকট থাকলেও তেল না থাকায় গাড়ি চালানো পুরোপুরি বন্ধ করে দিতে হয়নি। এসি দিয়ে চালাই না, গ্লাস নামাই চালাই, আগে এসি দিয়ে চালাইতে আমি, তারপর সিরিয়ালে 4 ঘন্টা সিরিয়াল দিয়ে নিতে আসি। মানে বন্ধ তো গাড়ি থাকে না? না, বন্ধ তো থাকে না। আমি ঢাকা টু সিলেট গেছিলাম, মানে হাইওয়ে থেকে কোনো তেল নেই। আজকে আমি এখানে শুধু তেলের জন্য আমি ডিউটি করতে আসছি, আমার কোম্পানি বন্ধ, আগামীকালকে তো অফিস খোলা। যেই তেল দিতে আসছে ওই তেলটা তো আপনার ওই সম্পূর্ণ ডিউটি করা যায় না, এই জন্য এখন যেগুলো প্রয়োজনীয় কাজ তার জন্যই বের হই, নাহলে বের হই না। রাজধানীতে তেল নিয়ে গুজব ও অবৈধ মজুতদারি রোধে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা। এখানে আমরা ওই যে তেল সবাই সুষ্ঠুভাবে পাচ্ছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে এটা তদারকি করার জন্য আসছে। খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকাল 9টা থেকেই তেল দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে এবং আমরা দেখতেও পারছি এমনটাই, যে সবাই খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তেল নিয়ে যাচ্ছে। আপনার তো তেল ফুল আছে? না, তেল ফুল মাত্র আমার হাফ ডাউন করা, মিটারে ডিস্টার্ব, আবার আমার ট্যাঙ্কিতে জং খাওয়া প্রচুর। তেল তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তেল দেখা যাচ্ছে না, এটা থাকবে না। আমার এখানে আমার এই যে কার্বোরেটর আছে না, এই কার্বোরেটর প্রচুর পরিমাণে তেল খায়। এই জিক্সারে একটা সকাল থেকে অনেকগুলো পেট্রোল পাম্পে গিয়েছি, বাইক এবং প্রাইভেট কার চালকদের তেলের মিটার দেখেছি। বেশিরভাগ গাড়িতেই পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা আবারও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছে। তাহলে এই তেলের সংকট আসলে কারাই বা বাড়াচ্ছে, সেই প্রশ্নই থেকে যায়। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। যারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি দলের সংসদীয় বৈঠক শেষে কথা জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর জ্বালানি তেল চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বিকেলে সংসদ ভবনে বসে সরকার দলের সংসদীয় সভা।
রবিবার ঈদের বিরতির পর পুনরায় শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি এ সভায় আলোচনা হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও। বৈঠকের শুরুতেই স্পিকারের স্ত্রীর মৃত্যুতে দোয়া করা হয়। বৈঠকের শেষে চিফ হুইপ জানান, দেশের বাজারে তেলের কোনো ঘাটতি নেই। কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে ভোক্তাদের আতঙ্কের কারণে। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। 2 লক্ষ মেট্রিক টনের তেলের জাহাজ ইতিমধ্যে ঘাটে লেগেছে, আর আরও 2 লক্ষ মেট্রিক টনের জাহাজ ইতিমধ্যে লোড হয়েছে, তার অচিরেই বাংলাদেশে এসে পৌঁছবে। কাজে তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই। মাননীয় নেতা যেটা করেছেন সেটা হলো এই প্রথমবারের মতন বাংলাদেশে এই প্রথম দেখলাম যে আগামীকালকে 1:30টার সময় তিনি আবার একই মিটিং রেখেছেন যে আমাদের সংসদ সদস্যরা ইকুইপড হবে এবং তারা জানবে এবং সত্যি জিনিসটা জানার পরে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করার তা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। বৈঠকে ঈদে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে দেশে জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যেও তেলের দাম না বাড়াকে সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য এ খাতে ভর্তুকি দিচ্ছে সরকার, এমনটিও জানান তিনি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। জ্বালানি পাচার হওয়ার যে 2-1টি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এছাড়া রবিবার দুপুরে সংসদের বৈঠক শুরুর আগে আবারও সরকার দলের সংসদীয় দল বৈঠকে বসবে বলে জানানো হয়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। নীতিগত বিষয়ে গঠনমূলক তর্ক বিতর্কে ভরা প্রাণবন্ত সংসদই প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষে তারা এ প্রত্যাশার কথা জানান। বলেন, বহুপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখবে নতুন সংসদ। তবে সংসদ ভবনে দোভাষী হেডফোন বা ইয়ারবাড না থাকায় ভোগান্তিতে পড়েন বিদেশি মিশনের শীর্ষ ব্যক্তিরা। বাংলা বুঝতে না পারায় অধিবেশন শেষের আগেই বেরিয়ে যান অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশের কূটনীতিকরা। 24 পরবর্তী জনগণের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি নির্বাচিত সদস্যদের মত দ্বিমতে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। জনগণের রক্ত ঋণে প্রতিষ্ঠিত এই মহান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24-এর রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। সবশেষ রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদের ভেতরেই স্লোগান দেয় বিরোধী দল। আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথম দিনেই ওয়াকআউট করে ইঙ্গিত দেয় জমজমাট হবে ত্রয়োদশ সংসদ অধিবেশন। ইতিহাসের সাক্ষী হতে এদিন সংসদে আসেন বিদেশি কূটনীতিক এবং মিশন প্রধানরা। নতুন সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা। Russia stands with your democratically elected parliament. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাশিয়া পাশে দাঁড়াতে চায়। আমরা বিশ্বাস করি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী হবে। আমরা বাংলাদেশের জনগণের সাফল্য কামনা করি। Every success to the friendly people of Bangladesh. We first of all congratulate Bangladesh. প্রথমেই আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে চাই। নতুন সংসদের প্রথম অধিবেশনে সবার উপস্থিতি এটা খুবই ইতিবাচক। And we have already a lot of good dialogue. রোহিঙ্গা সংকট সমাধানে সংসদের কার্যকর ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জানান তারা। Dialogue and contact with the new. আমাদের সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান। আমরা চাই দ্রুত নিরাপদভাবে রোহিঙ্গারা তাদের নিজ বাসভূমিতে ফিরে যাবে এবং এই বিষয়ে নতুন সংসদ কার্যকর ভূমিকা রাখবে। তবে দুঃখজনক হলেও সত্য, 13তম সংসদের সাক্ষী হতে এসে বিড়ম্বনায় পড়েন অধিকাংশ কূটনীতিক। দোভাষী হেডফোন বা ইয়ারবাড না থাকায় সংসদ সদস্যদের বাংলায় করা আলোচনা সমালোচনা বুঝতে অসুবিধা হয় অনেকেরই। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 3 শর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। G2G ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি অনুমতি পেলেও সক্ষমতা নিয়ে আছে প্রশ্ন। এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের একক গ্রাহকের ঋণ সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশজুড়ে জ্বালানি সংকটের আঁচ লেগেছে তরলকৃত প্রাকৃতিক গ্যাসও। বাজারে মিলছে না 12 কেজির এলপিজি সিলিন্ডার। পাওয়া গেলেও দিতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া ও সৌদি আরব থেকে আমদানি করে মেটানো হয় এলপিজির চাহিদা। তবে সম্ভাব্য সংকট নিরসনে নতুন করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীনকে উৎস হিসাবে বিবেচনা করছে বিপিসি। যে পরিমাণ প্রিপারেশন, সেটা বিপিসির যে রেসপন্সিবিলিটি, ওটা আমরা আমাদের পর্যায়ে আমরা যতটুকু ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। মার্কেট যে বিষয়টা, এটা বিআরসি খুব নিবিড়ভাবে সুপারভিশন করছে, চেষ্টা করছে যে মার্কেটটাকে ঠিক রাখার জন্য। 2024 সালে দেশে 16,10,000 টন এলপিজি আমদানি হলেও 2025 সালে তা 10% কমে যায়। এতে বাজারে চাহিদা মেটানো যাচ্ছে না, দেখা দিয়েছে সংকট। এছাড়া বিপিসির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কোনো প্রস্তুতি ছাড়া বিপিসি যে কাজটি করছে, এই কাজ আমার মনে হয় একটা জটিলতা তৈরি হবে এবং সেই জটিলতায় আমরা এলপি গ্যাসের ক্ষেত্রে আমরা সংকটে পড়ব। বিপিসির কাছে এলপিজি ব্যবসা করার অভিজ্ঞতা যেমন নেই, এবং সাথে সাথে এলপিজি এনে এটাকে স্টোরেজ করার যে ক্যাপাসিটি দরকার আছে, সেটাও বিপিসির কাছে নেই। তো সুতরাং আমরা যেটা মনে করছি, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরের সাথে বসে সাপ্লাইটাকে স্মুথ করা। দেশে 23টি প্রতিষ্ঠান এলপিজি আমদানি করে। ইরান যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে এ পর্যন্ত জ্বালানি তেল ও তরল গ্যাস বোঝাই 30টির বেশি জাহাজ এসেছে। এর মধ্যে 9টি ছিল এলপিজি বোঝাই জাহাজ। শীঘ্রই আসছে আরও কয়েকটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নির্দিষ্ট সময় সরকারি কর্মকর্তাদের অফিসে উপস্থিত হতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেরপুরের এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. জুবায়ের, সরকারি নির্দেশনা কতটুকু মানছেন অফিস কর্মকর্তারা? তারা সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে উপস্থিত হচ্ছেন কিনা জানাবেন। শ্রাবন্তী, এখানে আমরা 8টা বাজার ঠিক 10 মিনিট আগে এসে পৌঁছেছি। তখন থেকে যখন আমরা এসেছি, তখন আসলে হাসপাতালটিতে কোনো স্টাফদের আমরা দেখতে পাইনি পুরো হাসপাতাল ঘুরে। পরবর্তীতে হচ্ছে এখানে আমরা টেলিভিশনের ক্যামেরা আসার পরে একজন স্টাফকে দেখতে পাওয়ার পরে তারপর থেকে আসলে আসছেন আস্তে আস্তে করে। এখন আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো। এখানে তালাবদ্ধ ছিল, সেগুলো আসলে খোলার চলছে। একজন দায়িত্বরত রয়েছে, আমরা একটু জানতে চাইবো। আচ্ছা, প্রধানমন্ত্রী তো নির্দেশনা দিয়েছেন যে স্বাস্থ্যকর্মীদের সকলকে সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য। তো এখানে আসলে নকলা উপজেলা হাসপাতালে কতজন ডাক্তার এই মুহূর্তে দায়িত্ব থাকার কথা, কারা কারা রয়েছে? আসলে প্রধানমন্ত্রী যে ওই হিসাবে আমরা পালন করে আসতেছি। কিন্তু আজকে তো এখন বাঁচতেছে 8:30 বাজে আর কি। 8:30 থেকে 2টা পর্যন্ত অফিস। তো 8:30 থেকে নিয়ে 2টার মধ্যে সবাই উপস্থিত থাকবে আর কি, এটা কথা। আর আমাদের এই হাসপাতালে কতজন ডাক্তার দায়িত্বরত? 43তম এখন 43তম বিসিএস আসছে আপনার 8 জন ডাক্তার, 7 জন এমবিবিএস, একজন বিডিএস, আর এমনি 2 জন কনসালটেন্ট, শিশু কনসালটেন্ট, আর একজন হলো গাইনি কনসালটেন্ট, আরেকজন হলো ইএনটি কনসালটেন্ট আর কি। আচ্ছা, আমরা আসলে শুনছিলাম যে 8:30টার মধ্যে সকলটা আচ্ছা, এখানে কিন্তু আগেও তালা ছিল, খোলা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলতে পারি আপনার সাথে? আমরা টেলিভিশনে সরাসরি যুক্ত রয়েছি এই মুহূর্তে। আসলে আপনাদের এই আপনারা কতজন দায়িত্বরত থাকেন? আমাদের টোটাল নার্স হচ্ছে, শুধু নার্স 26 জন, আমরা সুপারভাইজার আছে 2 জন, আর আমরা শিফটে মর্নিং এ 7-8 জন, এরকম ইভিনিং এ 4 জন, নাইট শিফটে 2 জন। আচ্ছা, ঈদের পরে সবাই কর্মস্থলে এখনো ফিরেছে কিনা? এই মুহূর্তে হাসপাতালে কতজন নার্স রয়েছে? এখানে শুধু আমি একা একজনই থাকি এখানে কর্মরত।
শ্রাবন্তী, আসলে আমরা দেখছিলাম এই হাসপাতালে এই মুহূর্তে আউটডোরেও রোগীর সংখ্যা নেই বললেই চলে। ইমার্জেন্সির সামনে একজন রোগীকে আমরা দেখতে পেয়েছি 7টার পর থেকে তারা এখানে অপেক্ষা করছেন ড্রেসিং করবে বলে। আচ্ছা, আছেন অপেক্ষা করছেন? আমরা 1 ঘন্টা ধরে, কিন্তু আমরা আসলে ডাক্তারের আসছি যে এটা ড্রেসিং জুবাইর, আপনাকে ধন্যবাদ। আপনার থেকে পরবর্তীতে আমরা আরো জেনে নেব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। যদিও ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে এবার আগ্রহ কম, তবে ভোটারদের কেন্দ্রে নিতে নানা কৌশল নিয়েছেন প্রার্থীরা। ভোট সুষ্ঠু করতে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে প্রশাসন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া 6 আসনে ভোটযুদ্ধে নেমেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি। তবে 2টি আসনে জেতা তারেক রহমান বগুড়া 6 আসন ছেড়ে দেন। পরে নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। 15ই মার্চ প্রতীক বরাদ্দের পর ভোটযুদ্ধে নামা 3 প্রার্থী চালাচ্ছেন জোর প্রচারণা। আসনটিতে বিএনপির প্রার্থী জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। জামায়াতের হয়ে মাঠে আছেন শহরের আমির আবিদুর রহমান সোহেল, আর ফুলকপি প্রতীকে লড়ছেন আলামিন তালুকদার। ভোট দিছি, তাক জয়লাভ করেও দিছি আমরা। আবার ভোট আচ্ছা, আবার নামছি ফিল্ডে, ভোট চাওয়ার জন্য আবার নামছি। যাতে কাজকর্ম ভালো করতে পারে সেই ধরনের প্রার্থীর দরকার আমাদের, সেই হিসেবে আমরা ভোট দেব তাকে। তবে এরই মধ্যে সরকার গঠন হয় ভোট নিয়ে আগ্রহে ভাটা পড়েছে সাধারণ মানুষের মাঝে, যদিও দলীয় কর্মীরা উন্মুখ ভোট দিতে। আমি তো অবশ্যই ভোট দেবো, কারণ আমি নাগরিক দায়িত্ব পালন করার জন্য ভোট দেবো। ভোট আমরা কয়েক বছর দিতে পারিনি, এবার আমরা আনন্দ মতো ভোট দিছি, আবার ভোট দেবো। ভোটারদের কেন্দ্রে নিতে নানামুখী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চলছে প্রতিশ্রুতির বন্যা। আমাকে এখানে প্রার্থী করেছেন যাতে করে আমি এই এলাকার জনগণের সকল সমস্যাগুলো শুনে সমাধানের চেষ্টা করি। যেটা না পারবো সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সেই সমাধান হবে। এবারে ভোট হয়তো আগের বারের মতো অত ভোট কাস্ট হবে না, খুব অল্প ভোটের ব্যবধানে জয় পরাজয় হবে। তো আমি আশাবাদী বগুড়ার জনগণ আমাকে মূল্যায়ন করবে। ভোট সুষ্ঠু করতে প্রস্তুত প্রশাসনও। ইলেকশন কমিশন কঠোর নির্দেশনা দিয়েছে যাতে এই নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসমুখর পরিবেশে নির্বাচনটা হয়। কোনো রকম কোনো আইনের যাতে ব্যত্যয় না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগামী 9 এপ্রিলের এই উপনির্বাচনে 150টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ডিবিসি নিউজ ডেস্ক। দৌলতদিয়ার সেই বিভীষিকাময় মুহূর্ত, পানির গভীরে তলিয়ে যাওয়া একটি বাস, চারদিকে আতঙ্ক, নিস্তব্ধতার ভেতরে শুধু বাঁচার আকুতি। তবে সেই মৃত্যুর সন্ধিক্ষণেও পানির নিচে অন্ধকারে এক মা শেষ শক্তিটুকু দিয়ে লড়েছিলেন তার প্রিয় সন্তানকে বাঁচাতে। পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় শিশু আলিফ বেঁচে ফিরলেও ফেরেনি তার গর্ভধারিণী মা। তবে শিশু আলিফের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। পানির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, হার মানতে চাইছে শরীর, তবুও তিনি থামেননি। পদ্মার অতল অন্ধকারে 2 হাত দিয়ে প্রিয় সন্তানকে উপরে ঠেলে দিয়েছেন বারবার। কিন্তু নারী ছেলে ধনের ছোট্ট হাত তখনও মায়ের হাত শক্ত করে ধরা। কিন্তু মা তো জানতেন তাকে ছাড়তেই হবে। শেষবারের মতো হয়তো নিজেই বলেছিলেন নিজের জীবনের বিনিময় হলেও সন্তানকে বাঁচাতেই হবে। সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে মায়ের আপ্রাণ চেষ্টায় বেঁচে ফিরেছে সেই সন্তান আলিফ। শুধু ফেরেননি জোসনা বেগম, সন্তানের জীবনের জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারলেও নিজে তলিয়ে গেছেন অন্ধকারে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনীনগর গ্রামের বাসিন্দা জোসনা কাজ করতেন ঢাকার বাইপাইলের একটি তৈরি পোশাক কারখানায়। 4 বছর আগে স্বামীর সাথে বিচ্ছেদের পর থাকতেন আলিফকে নিয়েই। বাইপাইলের মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন 10 বছরের শিশুটিকে। নিজের জীবন দিয়ে মা বাঁচিয়ে গেছেন শিশু আলিফকে। তবে আগে থেকেই পিতার স্নেহবঞ্চিত আলিফের আকাশটা এখন যেন পুরোপুরি শূন্য। মানুষজন চিপাচিপি হয়েছিল, মা আর বাড়াইতে পারে নাই। পদ্মা থেকে মরদেহ উদ্ধারের পর থেকেই জোসনার বাড়িতে চলছে শোকের মাতম। মেয়েকে হারিয়ে পাগল প্রায় তার মা, বাকরুদ্ধ স্বজনরাও। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। খালি থেকে দিলি রে মা,
এই শব্দটা আমার কানে আইলে আমার শালের কাছে দিলে আমার বাজান দেহ তো জুসনা কাটে উঠলো কে আমার শাল কয় মা নেট পাইতেছে না। আমার এই নাতির বলে ওই মা বলে দাহাই দিয়ে ফেলে করে উঠে দিছে, মানুষ একজন গামছা দিয়ে টাই নিয়ে উঠেছে, খালি করতেছে আমার মা পানির বিধি, আমার মার উঠেও, আমার মার উঠেও, আমার মার দেও। নিহতদের পরিবারের জন্য স্থায়ীভাবে কিছু করতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসন। দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের যে মাননীয় প্রতিমন্ত্রী তার সাথে আমার কথা হয়েছে, আমি স্যারদের মেসেজ দিয়েছি যদি সরকারের পক্ষ থেকে অন্য কোনোভাবে যে ধরনের কথা বলেন আপনি এই ধরনের পরিবারগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি কিনা সেটা যেন স্যাররা ভেবে দেখে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, রাজবাড়ী। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। 1 মাস আগেও যা ছিল এক দুর্ভেদ্য দুর্গ, যে দুর্গে ঢুকতে প্রশাসনের লাগত বিশেষ পরিচয়পত্র, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বরণ করতে হতো ককটেল আর গুলিতে। সেই ভয়ঙ্কর জনপদ এখন পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে। থমকে থাকা সরকারি প্রকল্পগুলো নিয়ে নতুন করে শুরু হয়েছে তোড়জোড়। 1 মাস আগেও যেখানে ছিল অস্ত্রের ঝনঝনানি আর পাহাড় খেকোদের একচ্ছত্র আধিপত্য, যে জনপদে ঢুকতে প্রশাসনের লাগত বিশেষ অনুমতি, সেই জঙ্গল সলিমপুর এখন বদলে যাওয়া এক জনপদের নাম। সীতাকুণ্ডের এই দুর্গম পাহাড়ি এলাকায় এখন ভয়ের বদলে ফিরছে জনজীবনের স্বাভাবিক ছন্দ। 2 দশক ধরে 3100 একরের এই খাস জমি ছিল অপরাধীদের অভয়ারণ্য। রাজনৈতিক ছত্রছায়ায় এখানে চলত হাজার কোটি টাকার প্লট বাণিজ্য। কিন্তু গত 2রা মার্চের যৌথ অভিযান পাল্টে দিয়েছে পুরো দৃশ্যপট। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির পরিকল্পিত সেই অভিযানে কোনো রক্তপাত ছাড়াই প্রথমবারের মতো পুরোপুরি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এলাকাটি। আমরা তো চাই না এখানে কোনো রাহাজানি কোনো কিছু হোক। আমরা তো চাই আমাদের যে আমরা যে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আমরা বসবাস করতেছি, আমরা ওটাই চাইতেছি। আমরা চাই যেন আমরা ওইভাবেই এখানে বন্দোবস্ত চাই, আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি। জঙ্গল সলিমপুরের ভেতরে এখন স্থাপন করা হয়েছে পুলিশের 2টি অস্থায়ী ক্যাম্প। মোতায়েন রয়েছে প্রায় 350 সদস্য। চিহ্নিত সন্ত্রাসীরা গা ঢাকা দিলেও জনমনে আস্থা ফেরাতে দিনরাত চলছে টহল। আমরা যে ক্যাম্প স্থাপন করলাম আর এই জঙ্গল সলিমপুরে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এটাকে বজায় রাখার জন্য অবশ্যই প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোড কমিউনিকেশন দ্রুত চালু করতে হবে। 5ই আগস্টের আগে এই সলিমপুর ও আলীনগরের নিয়ন্ত্রণে ছিল একটি পক্ষ। পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণে নেয় সন্ত্রাসী ইয়াসিন। তাদের পেছনে রাজনৈতিক ছত্রছায়ার অভিযোগ থাকলেও পুলিশ বলছে অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে জঙ্গল সলিমপুরে যারা এতদিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং এই জঙ্গল সলিমপুরে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের বিভিন্ন অপকর্ম সাধন করেছিল, যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আসতে হবে। এখানে প্রায় 30টি পাহাড় ধাপে ধাপে কেটে তৈরি করা হয়েছে 26,000-এরও বেশি প্লট। প্রশাসনের লক্ষ্য বেদখল হওয়া ভূমি উদ্ধার করে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। কেন্দ্রীয় কারাগার 2, নভো থিয়েটার ও আইটি পার্ক সহ অন্তত 11টি বড় প্রকল্প এখন আলোর মুখ দেখার অপেক্ষায়। আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না। ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। বছরের পর বছর যে জঙ্গল সলিমপুর ছিল রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র, সেখানে এখন দৃশ্যমানভাবে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের প্রকৃতি রক্ষা আর ছিন্নমূল পরিবারের পুনর্বাসন এখন প্রশাসনের সামনে বড় পরীক্ষা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রকৃতির অপার সৌন্দর্যের জেলা বান্দরবান। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই জনপদ দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ। কিন্তু সেই বান্দরবানই এখন চলছে নীরব ধ্বংসযজ্ঞ। দিনের পর দিন রাতের আধারে কেটে ফেলা হচ্ছে পাহাড়। পাহাড় খেকো এসব অসাধু চক্রের কাছে অসহায় খোদ পরিবেশ অধিদপ্তরও। চারদিকে সবুজে ঘেরা পাহাড়গুলো এই অঞ্চলের জীববৈচিত্র্য আর পরিবেশের ভারসাম্য এবং হাজারো মানুষের জীবন ও জীবিকার অংশ। সেই পাহাড়েই এখন একের পর এক পড়ছে বুলডোজার আর এক্সকাভেটরের আঘাত। অবৈধভাবে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে পাহাড়গুলো। সেই জায়গায় গড়ে উঠছে নতুন বসতি। শহরের বনরূপা, বালাঘাটা, ক্যাচিংঘাটা, লিমুঝিরি, বাকি ছড়া সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যেই চলছে পাহাড় কাটার মহোৎসব।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু চক্রের মদদেই চলছে এই পাহাড় নিধন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, প্রশাসন নির্দিষ্ট কিছু কর্মকর্তারা সংশ্লিষ্ট একটা মহল হয়ে তারা এই কুচক্রী মহলে পাহাড় কাটার পিছনে তারা লেগে থাকে। অনেক এই বড় বড় মানুষ প্রভাবিত আছে, রাজনৈতিক প্রভাব এটার মধ্যে বিদ্যমান। পাহাড় কাটা অব্যাহত থাকলে বর্ষা এলেই ধস নেমে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের ঘরবাড়ি ও বসতি। জীবনের ঝুঁকিতে অসংখ্য মানুষ। আমাদের প্রশাসনকে সজাগ থাকতে হবে, পাশাপাশি আমরা যারা আপামর জনগণ আছি তাদেরও দৃষ্টি রাখতে হবে যে কি এই পাহাড় কাটতেছে হাঁটা নিষেধ মানা করার জন্য, আবার একই সাথে প্রশাসনকে জানানোর জন্য। আজকে এই পান্ডমান আছে বলে এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট আসছে। এখন এই পাহাড়ই যদি না থাকে তাহলে টুরিস্ট থেকে আসছে। পান্ডমান পাহাড়কে এখন থেকে বাঁচানো উচিত। এ নিয়ে গেল 1 বছরে পাহাড়ে 65টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে প্রায় 2.5 কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। চলমান রয়েছে অন্তত 15টি মামলা। সিন্ডিকেটগুলো হয়, আমরা এগুলো চিহ্নিত করার ব্যবস্থা করতেছি এবং তাদের বিরুদ্ধে অলরেডি আমরা অনেকগুলো মামলা দিয়েছি। যেসব সিন্ডিকেটই তৈরি হোক না কেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। পাহাড় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে ভয়াবহ মূল্য দিতে হতে পারে মানুষকেই, বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। শনিবার নো কিংস শিরোনামে 3য় দফার বিক্ষোভে অংশ নেন হাজার হাজার আন্দোলনকারী। শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং সিয়াটেল সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে মিছিল, স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 50টি রাজ্য জুড়ে 3200-র বেশি কর্মসূচির পরিকল্পনা করা হয়। গত জুনে প্রথম বিক্ষোভ কর্মসূচির তুলনায় এবার ছোট ছোট কমিউনিটিগুলোতে অংশগ্রহণ প্রায় 40% বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়েছে। আয়োজকরা বলছেন, এই বিক্ষোভ শুধু অভ্যন্তরীণ নীতির বিরুদ্ধেই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর চালানো হামলার বিরুদ্ধেও একটি কঠিন বার্তা। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।